বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এইগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে? আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন। আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত। যেভাবে হোক, যে কোনো কায়দায় হোক, একটা দলকে, একটা গোষ্ঠীকে ক্ষমতা চেয়ারে বসাতে হবে। একই দেশ, একই ভাষা, একই মানুষ, তাদের উপর তার সরকার এভাবে গণহত্যা চালায়। আমার মাথায় যদি বাস পড়ে, আগে গ্রামে দেখা যেত তাল গাছের উপর বাস পড়ছে, তাল গাছটা একটু ফরফর করে উড়ে গেছে। তো ওনার মাথায় কালকে বাস পড়লো, তাহলে কেউ না কেউ রাতের বেলা ওনার মাথায় বরফ দিয়েছে, বরফ দিয়ে এমন কোনো মন্ত্র শিখাইছে, সেজন্য আজকে সে বলছে এটা একটা অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত, আজকে একই কারণে আমাকে, হাদিকে, ফারুক ভাইকে, আপনাকে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো, তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে, যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে, আমরা, আপনি বললেন না 16ই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কী ছিল? পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব, মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে। সেই গর্বের সাথে যখন করব, 16ই ডিসেম্বরের পরে আপনি কি করলেন? মেজর জলিলকে, 71 সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন, সে একজন সেক্টর কমান্ডার। তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতার সূর্যটা 71 সালে 16ই ডিসেম্বর উদিত হয়েছে, সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায়। সেই জন্যই কিন্তু আমাদের 36শে জুলাই। আর ভাই, আপনাকে একটা জিনিস বলি, বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে 14 দল, এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার, নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। এবং এই হাসানুল হক ইনুরা, জাসদের যদি 22,000 কেন 2জন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে, এটা তো অস্বীকার করার কিছু না। আপনি সংখ্যা বাদ দেন, 22,000 হলো না, তাহলে সেই রক্তের সাথে বেইমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না? যে ইনুরা ওপারে যেতে পারেনি, ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা করতো, কাজী জাফর থেকে শুরু করে আসম আব্দুর রব থেকে শুরু করে, তারা তো ওপার যেতে পারেনি। আজকে তারাই কি করতেছেন? ওনাকে সমর্থন করতেছেন। এবং এই জাতীয় পার্টি আপনি দেখেন তো, জাতীয় পার্টির ফিলোসফিটা কি? ইজ দ্যার এনি ফিলোসফি? সেই পার্টিটা কি করলেন? 13 সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাব না। ওপার থেকে কি আসলেন? ফরেন সেক্রেটারি আসলেন, এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন, জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও? কারণ খালেদা জিয়া তোমাকে জেল থেকে কোনোদিন বের করবে না। এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনা স্বীকৃতির মাধ্যমে পরের দিন কি বলে দিলেন? হ্যাঁ, আমরা ইলেকশনে যাব। এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো? বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র। আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায়? এবং আরও একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই, গণমাধ্যম কর্মীদের জন্য, ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা, কেন ভাই ইনক্লুসিভ? তুমি যে স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে, কেউ তো এখানে জোর করে তো হাসিনাকে পাঠায় দেয়নি, যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে যাচ্ছেন? কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি স্যারেন্ডার করতেছেন? এই যে আজকে একটা দেখলাম যে সায়ের মন্তব্য করছে, বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে কি অ্যারেস্ট করে। শোনেন সায়ের সাহেব, একটু দয়া করে রোকেয়া পাচির সম্পর্কে আপনি একটু লেখেন, যে অনলাইনে রোকেয়া পাচি কি করতেছে। শাওনকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না? কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে? কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে? এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে গিয়ে হত্যাযজ্ঞ করলেন। হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে তো সে মৃত্যুর জন্য রেডি। সাহেবের আমি এই বিষয়টা নিয়ে আবার আসবো, যদি আনিস কথা আসছেন, সাংবাদিক আনিস আলমগীরের কথা, সেই বিষয়টি নিয়ে আসবো। এবার ফারুক হাসানের কাছে একটু যেতে চাই। ফারুক হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তিনি বলেছেন আজকে যে মানে অর্থাৎ এই সরকার একটি রক্তক্ষয়ী নির্বাচন দিতে যাচ্ছে, তিনি আজকে সেই ঘোষণা দিয়েছেন। কিন্তু রক্তক্ষয়ী নির্বাচন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ কি করবে? জেনে শুনে সে রক্তক্ষয়ী নির্বাচনে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারে যারা দায়িত্বে রয়েছেন, এই সরকারের বিভিন্ন অ্যাডভাইজার যারা আজকে রয়েছেন,
এই যে এরা নানান পরিকল্পনা, নানান যে বক্তব্য দিচ্ছেন, আসলে এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল আছে কিনা? ধরুন আপনি মুখে বলছেন এক, বাস্তবতা ঠিক তার উল্টো। তাহলে কি আমি ধরে নিব যে আপনি যেটা বলছেন এটা আপনি বোঝাতে চাচ্ছেন না? যেমন সরকার একদিকে কি বলছে, আমরা একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার ইতিহাসের ঐতিহাসিক নির্বাচন জনগণকে উপহার দেব। আরেকদিকে সরকার কি করছে, যারা মাফিয়া, সন্ত্রাসী, খনি, এদেরকে জামিনে বের করে দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়ার সুযোগ দিচ্ছে। সরকার একদিকে বলছে আমরা একটা সুন্দর নির্বাচন দিব, আরেকদিকে কি হচ্ছে, কোনো অস্ত্র উদ্ধার হচ্ছে না, অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এই যদি হয় অবস্থা, তো এই সরকারের মাধ্যমে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন কিভাবে দেখবেন? একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের যে পূর্ব শর্ত, যে কন্ডিশনগুলো রয়েছে, এই পূর্ব শর্তগুলো সরকার কি এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে? বা সরকার কি আমাকে সেই নিশ্চয়তা দিতে পেরেছে? আমি এই নির্বাচনের একজন প্রার্থী, আমি আমার প্রচার প্রচারণা, ক্যাম্পেইন, গণসংযোগ যদি নির্ভয়ে নির্বিঘ্নে করতেই না পারি, আমি যদি আমার এলাকায় নির্ভয়ে যেতে না পারি, আমি আমার এলাকায় গেলে বাধাপ্রাপ্ত হই, আমার এলাকার গণসংযোগে আমার যারা ভিন্ন মতের বা আমার যারা এন্টি পার্টি তারা এসে হামলা চালায়, তাহলে এর মধ্য দিয়ে আপনি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন কিভাবে উপহার দিবেন? কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং এই সরকারের যে দায়িত্বশীল অর্গানগুলো রয়েছে, যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, এদের যে সামগ্রিক কার্যক্রম এবং আপনার চরিত্র, এটা দেখে একটা বিষয় স্পষ্ট প্রতীয়মান, যে এরা একটা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলকে ক্ষমতায় আনার পায়তারা করছে। মানে এরা কেন জানি যেভাবে হোক, যে কোনো কায়দাই হোক, একটা দলকে, একটা গোষ্ঠীকে ক্ষমতা চেয়ারে বসাতে হবে। একটা দল, যেমনি হোক, সেই দলটা কি? সেই দলটাকে, এটা তো আপনি আমি মানে আমি দেখলেই বুঝতে পারছি। আমি বুঝি না, আপনি যদি এটা একটু সময় বলে দেবে সেই দলটা খোলাসা কারা, করতেন। সরকার কাদের পক্ষে কাজ করছে, সরকার যে কাজগুলো করছে কাদের পাল্লায় যাচ্ছে, কাদের পকেটে যাচ্ছে, এটা স্পষ্ট না? তো সেই জায়গা থেকে সরকারের যদি ভিতরে এরকম বদমাশি চরিত্র থেকে থাকে, তাহলে তো এদেশ জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, নির্বাচন কিন্তু ভাই এখনো হয় নাই। সুতরাং এটা কোনো ভাববার কারণ নেই যে সরকার তাদের মন মতো করে চাইবে, আসুন সবাই অংশগ্রহণ করুন, আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেব, আর তলে তলে 2008 সাল মার্কা একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন জনগণকে উপহার দেবে। এদেশের পাবলিক ওই এত কাঁচা মাথা নিয়ে রাজনীতি করে না, কাঁচা মাথা নিয়ে বেঁচেও মানে থাকবে, এত ফাঁদ দেখেও তারপর আপনারা নির্বাচনে যাবেন। ফাঁদ আমরা দেখতে পাচ্ছি এখনো। ধরেন যে ফাঁদের যে অবয়ব, একবারে ভ্রূণের জায়গা আছে। যদি এটা ডে বাই ডে বড় হয়, ডালপালা মেলে, তাহলে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিব, জনগণের মতো সিদ্ধান্ত নিবে। আমাদের বক্তব্য এবারে ক্লিয়ার কাট যে আমরা অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে চাই। বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এই দেশের দোসর রাজাকার আলবদর আলশাম ছিল, এখন মিয়া গোলাম পরোয়ার, তার বক্তব্য একটু ভিন্ন দেখা যাচ্ছে। বিষয়টা কি আসলে? দেখেন, as far as I remember, রাও ফরমান আলীর কোনো দাড়ি ছিল বলে দেখিনি। ইয়াহিয়া খান সাহেবের দাড়ি ছিল বলে দেখিনি। আপনি যদি দেখেন টিক্কা খানের দাড়ি ছিল বলে দেখিনি। ওই প্রসঙ্গে আবার আসতেছি, সায়ের ভাই একটা ভিডিও করছে, আপলোড করছে, সেখানে এক আলবদর বাহিনীর সাথে কথা বলছে যে সেও ক্লিন শেভ। আজকে আপনি গত 15 বছরে দেখালেন টুপি এবং দাড়ি হলেই সে আলবদর রাজাকার। যদি আপনার এই কনসেপ্টটা নিয়ে নিই, আর আপনার প্রশ্নের তাহলে প্রথম কথা হলো টুপি এবং দাড়ি এটা একটা কাল্পনিক মিথ, একটা ইউটোপিয়া, যা আসলে যাদেরকে আপনি আলবদর রাজাকার বলতেছেন তারা না। এবার দ্বিতীয় একটা জিনিস বলি, মুক্তিযুদ্ধ চারু মজুমদার বইটা লিখছেন নেসার আহমেদ। নেসার আহমেদ তার বইয়ে বলতেছেন যে দেখেন আমাদেরকে 16ই ডিসেম্বর বাংলাদেশকে একবারে সব জায়গায় এলাকা স্বাধীন হয়েছে না, স্বাধীন হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় সেগমেন্ট করে স্বাধীন হওয়া শুরু হয়েছে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে কখনো ওই পাকিস্তান বাহিনী এই 30,000 সৈন্য সারা বাংলাদেশের সমস্ত জায়গা কভার করেছিল এটা না। তাহলে আপনি এপ্রিল মাসে বৈদ্যনাথ তলায় আপনি যে বিএসএফ নিয়ে এসে যে শপথ নিলেন, তাহলে তো আপনি সেটা পারতেন না। তাহলে 16ই ডিসেম্বরের আগে যেসব অঞ্চল স্বাধীন হয়ে গেল সেসব অঞ্চলে তাহলে আলবদররা কোথায় গেল? এই জন্যে এই বইটার কথা বললাম। এই বইটা বলতেছে 14 তারিখে ঢাকা শহরেও কোনো কে ছিল না, কোন আলবদর রাজাকার কিছু ছিল না। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা হয়তো সবাই জানেন ববিতা কে ছিল। ববিতা হচ্ছে জহির রায়হান সাহেবের শালী। ববিতা আনন্দ ভুবন পত্রিকায় 1997 সালে 16ই মার্চ
একটা সাক্ষাৎকার দিলেন, সাক্ষাৎকার একটু অংশ খালি পড়ে শোনাই। জহির ভাই বাসায় কাউকে কিছু না বলে মিরপুর গেলেন, তার সাথে ছিল একজন ভারতীয় ব্রিগেডিয়ার। সেই ব্রিগেডিয়ার রাতে আমাদের বাসায় ডিনার করার কথা ছিল। সন্ধ্যার সময় ব্রিগেডিয়ার সাহেব আমাদের গ্যান্ডেরের বাসায় ফোন করে বললেন ডিনার খাওয়া হবে না, কেননা জহির রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে তিনি ফোন কেটে দিলেন। ববিতা তো জীবিত, ববিতা জীবিত। আচ্ছা, সুমিতা দেবী, জহির রায়হানের ঘটনাটা তো 72-এর 30 জানুয়ারি আমি বল 14ই ডিসেম্বর কত তো বাদ দিলাম, তখনও আপনার কথা। আমি একটু আগে যখন বললাম হাদির কথা, যে আজকে আমাদেরকে দেখেন, আমি প্রথম টক শোয়ে গেছিলাম। না, আমি যে শাহরির ভাই, আমি একটা বলি, রাজাকার আলবদর আল শামসা কি তাহলে এই হত্যার সাথে জড়িত ছিল না? এটাই কি বলতে আমি বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে, ওই জন্য বললাম যে দুইটা অংশ পড়ে শোনায়, তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কেন আমি বলতেছি যে এই কাজগুলো করছে ভারত। এখানে পাকিস্তানের এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না। এবং এইখানে ওই নীলিমা ইব্রাহিম শেখ সাহেবকে বলতেছে, নীলিমা ইব্রাহিম কয়েকজন শেখ মুজিবকে পিরাপিরি করেছিল বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্মৃতিসৌধ নির্মাণের জন্য। বিরক্ত হয়ে শেখ সাহেব বললেন, আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে। উনি বলতেছে নীলিমা ইব্রাহিমরা যে বুদ্ধিজীবীরা যারা মারা গেছে তাদের জন্য পিলার করেন, আর শেখ সাহেব বিরক্ত হয়ে বলতেছে এত পিলার করেন না, ওখানে গরু বেঁধে রাখা হবে। তাহলে শেখ সাহেব যদি জানতোই, আজকে তার মানে জন্ম শতবার্ষিকী অনুদায় হাজার হাজার কোটি টাকা আপনি খরচ করলেন, আজকে যদি আমার, তাহলে আপনি 72 থেকে 75 কোলাবরেটর একে সবার বিচার করলেন, আপনি ইনকোয়ারি রিপোর্টটা কেন প্রকাশ করতে দিলেন না যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করছে? গত 17 বছরে শেখ হাসিনা কেন এইটা বের করলেন না? জান আপনি, আর শহীদুল্লাহ কায়সার ছেলে কি বলছে, যে আমার বাবাকে পাকিস্তানিরা হত্যা করেনি, বলছে তো। শমী কায়সার তো বলেনি না, আমার শমী কায়সার কি, দুই ভাই বোনের মধ্যে তো বাটোয়ারা মামলা সবসময় হয়, ভাই বোনের জমি জমার মধ্যে। শমী কায়সার এমপি হতে পারছে ওই জন্য বলেনি, আর একজন হয়তো সৎ সেজন্য এমপি হয়নি। আপনাকে যে কথাটা হাদির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, আমরা যে কথাটা তো আপনাকে বলতে, জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। আমি বলে দিচ্ছি, জাহিদ ভাইয়ের টকশো সারাদিনে 4-5টা করে বেড়াচ্ছে, তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি। বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ঠিক একই জিনিস 72 সালে, আপনি আরেকটা জিনিস বলি, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয়ে, তারা ছিল সবাই সমাজতান্ত্রিক মনা। তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, যেটা সিপিএম ওপারে করছে। সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি। ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে, আমি যা বলবো তাই করবে, এই দেশটা তো আমার করদ রাষ্ট্র। কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে, তারা তো আমাদেরকে কোনোদিনই কি করতে দিবে না, বাংলাদেশকে একটা করদ রাষ্ট্রে পরিণত করতে দিবে না। সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। এবং আমি আপনাকে, আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি, নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়েন। সেখানে নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত। মেজর জলিল কি অপরাধ করছিল, একটা সেক্টর কমান্ডার, তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন 71 সালের ডিসেম্বর মাসে? তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন? ভারত কেন অ্যারেস্ট করলো? সো আজকে যেটা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম, সত্য এখন বের হয়ে আসতেছে। সেই সত্যটা কি, ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গায়, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে আমাদেরকে। আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত, কি কারণে হত্যা করছে? যে একই কারণে আজকে হাদিকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এটাও তো মানুষ বলছে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এখন সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা আবার সোচ্চার হয়েছে, বিষয়টা এমনও তো আসছে কথাগুলো। কথা আপনাকে একটা জিনিস বলে দিই, এটা নিয়ে আসছি। শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন, শফিক আহমেদ সাহেবকে চেনেন, তার ওয়াইফ ছাত্র ইউনিয়ন করতো। উনি আওয়ামী লীগের সময় 93 সালে আইনমন্ত্রী হলেন। উনি কি বলতেছেন দেখেন, আওয়ামী লীগের 33 জনকে 71 সালে বহিষ্কার করা হলো কি কারণে? তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আর রাও ফরমান আলী বলতেছেন কি 88 জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। আচ্ছা, শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না, আসেন 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, ওবায়দুল মজুমদার, শামসুল হক, অংশান প্রু চৌধুরী। আর জামাত ইসলামের দেখেন AK ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলাম আছে আব্বাস আলী খান।
আপনি কিভাবে বলতেছেন এই যে আমরা যে ন্যারেটিভটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি, কেন আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমাজতন্ত্রে নিয়ে আসলেন? সেটা তো আপনার এলএফতে ছিল না। তা আপনি ভারত যে প্রোডাক্ট যে কথাটা বলছে, কেন আমি একটু আগে আনিস আলমগীরের কথাটা বললাম, ভারত যে কথাটা এখানে বলতে পারছে না, সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন, এই লোকগুলোকে দিচ্ছেন। আর এই অথব্য, আমি আবারও বলতেছি, এই অথব্য সরকারের, ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। জি। এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই তিনজনের স্বরাষ্ট্র আইন এবং পররাষ্ট্রের কোনো রূপ অধিকার নেই। ক্ষমতায় যারা ছিলেন তাদের দায় এড়াতে পারেন না, এই কথাটা ফারুক হাসান বলেছেন। জামায়াত তো ক্ষমতায় ছিল, তারাও কি এই দায়ে পড়ে কিনা? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সবার সামনে দেখাই ইতিহাসের চিহ্নপত্র, এই ৩য় খণ্ডের পেজ নম্বর ৬৯৯। আমি একটু পড়তেছি। শহীদুল্লাহ কায়সারের মৃত্যুর সংবাদ শুনে জহির রায়হান একেবারে ভেঙে পড়েন। সাংবাদিক সম্মেলন করলেন ১৭ তারিখে, করে তিনি বললেন আমি শ্বেতপত্র প্রকাশ করব। বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তথ্য ফাঁস করে দিবেন বলেও ঘোষণা করেন। এখন আপনার কথায় আসে, ভারতে যে ভাই সাহায্য করার কথা বললো, ভারত খুব পরোপকারী সাহায্য করবে। কাশ্মীর দখল করলো কেন? নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্য ঘোষণা করলেন, আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন। আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কি করলেন, ভারতের মধ্যে নিয়ে নিলেন। সিকিমকে নিলেন, গোয়াকে নিলেন, 12টা প্রিন্সেস স্টেটকে নিলেন। হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্যে? আচ্ছা বুঝলাম, 16 তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন, আমার তো মুক্তিযোদ্ধারা ছিল, তাদের হাতে তো অস্ত্র ছিল। আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট, জেলা, ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন, ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট? ভাই, সত্যকে সত্য মানতে হবে। ভারত চেয়েছিল হায়দ্রাবাদের মতো, কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি, কারণ আমরা সেটা করে উঠতে দিইনি। সেই জন্যেই 22,000 যে জাসদ কর্মী, মানে সেটা এই দেশের এই সোনার বাংলা সন্তানেরা, মেজর জলিলরা তো এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে। আর আপনার কথা এখন আসি, জামাতে ইসলাম বিএনপির সাথে 5 বছরে 2টা মন্ত্রিত্ব ছিল। তার চেয়ে বড় একটা সত্য কথা শোনে, রাইট ইজ ব্লক 91-96-তে ছিল না? আমরা তো সমর্থন দিচ্ছি, কোনো মন্ত্রিত্ব তো ছিল না, কোনো এমপিও না হয়নি, কিছু না হয়নি। রাইট ইজ ব্লকে আপনি আবার যাদেরকে রাইট ইজ বলতেছেন, এই রাইট ইজ ব্লকের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটা বলেন তো? গত 54 বছরে একটা থিঙ্ক ট্যাঙ্ক করতে দেয় না। যেমন সিপিডি, আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে, ওখানে ডানপন্থী কেউ আছে না। আপনি দুর্নীতির বিষয়ে কি আছে? আপনি যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক, শাহরিয়ার কবির থেকে শুরু করে মুনতাসির মাউন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা আমি বলবো না যে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা, যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোড় দরায় পৌঁছায় দিতে পারিনি, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যেই 17 বছর শেখ হাসিনা এই খেলা খেলছে, 5 বছর শেখ মুজিব খেলছে। কখনোই যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না, কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না, কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন। আপনাকে এটা কথা বলি, মেজর জলিলকে আপনি কেন কোনো খেতাব দিলেন না? মেজর জলিল একটা সেক্টর কমান্ডার, তিনি, আপনি কর্নেল তাহেরের কথা ধরেন, তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না? জাসদ করায় কি অন্যায় ছিল? তাহলে এই প্রশ্নগুলো যদি উত্তর খুঁজতে যান, তাহলে এই উত্তর পেয়ে যাবেন। এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালোবাসে, যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে, তাদেরই হবে কি, তারা কোনো খেতাব পাবে না, তাদেরই হাদির মতো অবস্থায় পরিণত হতে হবে। আমি একটা প্রশ্ন করে, হয়তো আমরা হাতে সময় একদম নাই। আপনি আনিস আলমগীরের কথা বলছিলেন, আনিস আলমগীর আপনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। এই যে মানুষ এখন, আনিস আলমগীর এখন কারাগারে, যদি বলে 5 দিনের রিমান্ডে হয়েছে, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? যদি বলি, তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি 5 দিনের রিমান্ডে গেছেন, তিনি আজকে কারাগারে উঠে আবার অঝরে কেঁদেছেন, এরকম একটি নিউজও হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া, নাকি আসলে তার অপরাধ ছিল? প্রথম জিনিস হচ্ছে, আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয়, সেটা আপনার সন্তান মানে তো আমারও সন্তান, তাই না ভাই? আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব, আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে, এই কথা বললে
আপনি কি ভাববেন, কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন? আপনি আনিস আলমগীর করেন নাই কথাটা, কিছু বলেন না, ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। দ্বিতীয় কথা জেস মিল বলছে স্বাধীনতাকে এনজয় করতে গেলে, স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসছি আমি আপনাকে মেরে যাবো, এটা না। এটা মানে স্বাধীনতা না, স্বাধীনতা শুড বি লিমিটেড। আপনি এই দেশকে ধারণ করতেছেন, আপনি 36শে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ, সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন? আর আজকে আনিস আলমগীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি, যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছিলাম, তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন, একবার কেন জিজ্ঞাসা করলেন না জয়ের মা 13 সালের ইলেকশন কেন এমন করলো, 18 সালের ইলেকশন কেন এমন করলো? আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি। আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন? আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক, সে বিপ্লবের ধারাকায়। আপনারা এই প্রশ্ন করলেন কেন? কেন আপনারা তাবেদার, আপনাদের কোনো মেরুদণ্ড নাই, এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন, এবং তাই করতেছে। আনিস আলমগীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না, তারা বড় বড় কথা বলে। তাহলে আমার প্রশ্ন, তারা একদিনও কেন গত 17 বছর জেল খাটলো না? আয়নাঘর তো অনেক দূরের কথা, তারা একদিনও কেন, এই যে একজনের নাম কি আলম জানি না, উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ করে তিনি কখন কোন দল, যে উনি বলছিলেন 12 সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, সে আজকে বিশাল জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফোকর দিয়ে আবার কি করেন, কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় কিনা। মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পারপাসে রে ভাই। কোথাও আমাদের দুই ভাইয়ের মধ্যে তো কথা হচ্ছে না। আমরা তো এবং আপনারা দেখেন, আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব, মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে। যারা এরকম আগ্রাসী কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না। মিডিয়া হাউস কাকে জায়গা দিবে? যারা কম্প্রোমাইজ করে কথা বলবে। কিন্তু আপনার কাছে সেলুট, আপনারা আমাদের ডাকতেছেন, আমরা বলতে পারতেছি, সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। যদি এই যে জামাত সম্পর্কে আগে নেগেটিভ ধারণা ছিল, মানুষ এখন পজিটিভ, এই বিষয়ে কিছু বলতে চান কিনা, তারপর আমি নতুন প্রশ্নে যাব। এটা তো আমার কাছে একটা উদ্ভট প্রশ্ন মনে হলো, যে আগে নেগেটিভ ধারণা ছিল এখন পজিটিভ, তার মানে ইতিহাস বদলে যাচ্ছে। দেখুন 17 বছর 18 বছরের জামাত সম্পর্কে নতুন করে বয়ান দেওয়া হয়নি, হয়তো বয়ানটা বেশি হয়েছে, চর্বিতে চর্বণ হয়েছে, এটা হতে পারে। এই যে তথ্যগুলো, এই তথ্য তো আমরা তো আর কেউ 71-এর প্রজন্ম না, আমাদের 71-এর পরে আমাদের জন্ম। হ্যাঁ, বিষয় হচ্ছে যে তার জন্য তো ইতিহাস রয়েছে। এখন জামাত, আমি ধরে নিলাম জামাত যুদ্ধাপরাধী নয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে নাকি? আমরা যে ধরনের রায় শুনলাম 21শে আগস্ট গ্রেনেড হামলা, যে রায় দেওয়া হলো, অনেকে মন্তব্য করছিলেন যে মনে হচ্ছিল পৃথিবীর বুকে 21শে আগস্ট নামে কোনো হত্যাকাণ্ডই ঘটেনি। মনে হচ্ছিল যেভাবে আর কয়েকটি বিষয়, আচ্ছা 10 টাকা অস্ত্র মামলায় যখন বিচার রায় হলো এই সরকার আমলে, অনেকে মন্তব্য করছেন তার মানে কি 10 টাকা অস্ত্রটা আসলো থেকে, তেমন মানে 10 টাকা অস্ত্র বাংলাদেশের বুকে আসেনি। আমার কাছে তো মনে হয় যুদ্ধাপরাধ বলে কিছু ঘটেনি পৃথিবীতে বা বাংলাদেশের বুকে। যদি ঘটে থাকতো তাহলে সেটা নিয়ে আসতো। আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে, আমি যদি বলছিলাম যে জামাত কোনো প্রকার মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ করেনি, হয়েছে তো, আর যদি হয়ে থাকে তার বিচারটা কোথায়? আওয়ামী লীগ করেছে কয়েকটা টোকেন বিচার, কই এই সরকার এত এত বড় বড় ঘটনা ঘটাচ্ছে, এত এত বড় বড় কাজ নিচ্ছে, সেই বিষয়টাই মীমাংসা করেনি কেন? আওয়ামী লীগের মানে ফ্যাসিবাদ নাম দিয়ে আগে সেটিকে সম্পূর্ণ পলিটিক্যালি সব কিছু হচ্ছে। আওয়ামী লীগ যেমন একা নির্বাচন করতে চেয়েছে, বিএনপিকে বাদ দিয়ে বা অন্য দলকে বাদ দিয়ে একা একা নির্বাচন করেছে, দিনে ভোট রাতে হয়েছে, এখন তার চেয়ে কি বাইরে কিছু? সেম আওয়ামী লীগ মনে করেছে বিএনপি বা জামাতকে বাদ দিয়ে সে কৌশলে নির্বাচন করে ক্ষমতা থাকবে, তাও তো সে কৌশল করেছে। আর এখন তো আপনি পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছেন। আল মামুন সাহেব যে বললেন যে যেখানে সবাই সর্বসম্মতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে, কে? শুধুমাত্র এনসিপি দাবি তুলেছিল, জামাতও কিন্তু দাবি তোলেনি। জামাত বলছে জনগণ রায় দেবে। বিএনপি সরাসরি প্রথম দিকে বলেছিল যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই। যখন এটি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো তখন বিএনপি মুখ রক্ষার্থে, ওই যে ভোটের রাজনীতি, পরে এসে বললো আমরা সাধুবাদ জানাই। বিএনপি তো বলেছে তারা লিখিত দিয়েছিলেন আগে, এটা বলে এটা পরে পরবর্তীতে বলছে, তার আগে তো অলরেডি রেকর্ডেড মিডিয়াতে, হ্যাঁ চাইনি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করতে চায় না, এরকম কথা বলে আসছিল। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করেন। যদিও আমি কোনো দল পৃথিবীতে, এক নাৎসি ছাড়া পৃথিবীতে আর কোনো
দলকে নিষিদ্ধ করা হয়নি, হয়ে থাকলেও আমার জানা নেই, হয়তো কোথাও কোথাও হয়েছে, আমার জানা নেই। এখন বাস্তবতা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের বিচার করবেন, করেন। আপনি আওয়ামী লীগ যারা দুর্নীতি করেছে বা এই যে 5 আগস্ট অভ্যুত্থানের আগে এই আন্দোলনের সঙ্গে মধ্যে যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করবেন, ঠিক আছে। আপনি গড়ের সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মবের মধ্যে ফেলছেন, আপনি গড়ের আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে সব যাকে তাকে গ্রেপ্তার করছেন, আপনি পুরো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিচ্ছেন। আওয়ামী লীগ যে 4 কোটি ভোটার বা তারও বেশি, সেই মানুষগুলো যাবে কোথায়? এখন বলছেন আপনি, মানে পরতে পরতে হিপোক্রেসি। আপনি প্রথমে বলেন যে না, আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে, মানে আমি সরকারের কথা বলছি, সরকার দায়িত্বশীল যারা ব্যক্তি। আরে আওয়ামী লীগ তো পরিচয় দিতে গেলেই আপনি তো তাকে অ্যারেস্ট করছেন, তাহলে ভোট দেবে কি? ভোট দিতে যাবে কিভাবে? আর আওয়ামী লীগের ভোটার মানে প্রার্থী তো নেই। এখনো বা বলছেন ক্লিন ইমেজের যারা প্রার্থী তারা দাঁড়াতে পারবেন, কোন মার্কায় দাঁড়াবেন? মানে এই যে স্ববিরোধী কথাবার্তা। এখন মূল জায়গাটা আসি, আপনি জামাত সম্পর্কে বলছিলেন, এই বয়ানগুলো নতুন কিছু নয়, হয়তো কখনো এখন আপনি শুনছেন না 71 সম্বন্ধে কি জঘন্য উচ্চারণ করা হচ্ছে, এখন কোনো প্রতিবাদ আছে? আছে কোনো প্রতিবাদ? আপনি মিস্টার শফিকের কথা নিয়ে আসছেন, মিস্টার শফিক কি সেই বিষয় নিয়ে কোনো, ওনার দরদ উতলে উঠছে 5 আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গণহত্যা হয়েছে সেসব বিষয়ে? আর 71কে নিয়ে যেভাবে নোংরামি চলছে দেশের ভেতরে এবং বাইরে, সেই সম্পর্কে সরকারের কোনো ধরনের টু শব্দটি নেই কেন? তার মানে তো আমরা বুঝতে পারি এটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার আর কাদের বিপক্ষের সরকার। সো এগুলো আমার মনে হয়, এগুলো নিয়ে কথা বলা, আমি একজন সংবাদকর্মী হিসেবে মনে করি যে সময়ের অপচয়। যা হচ্ছে আমরা জানি কি হচ্ছে, কোন দিকে যাবে। আর আপনি একটা দলের বিচার না করে আপনি, আচ্ছা আপনি আমার বিচার না করে আপনি রায় দিয়ে দিবেন, ধরে নিলাম আমি অপরাধী, আপনি বিচার করবেন না, বিচার না করে রায় দিয়ে দিবেন, এবং যে বিচারের মুখোমুখি হয় তার তো জামিনেরও অধিকার আছে। তা আওয়ামী লীগ তো জামিনও পায়নি, আপনি একবারে নিষিদ্ধ করে দিচ্ছেন, একবারে ফাঁসির রায় দিয়ে আপনি দিচ্ছেন। আপনি বলছিলেন যে আসলে কেউ কেউ মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারা বিভিন্ন তথ্য দিচ্ছেন, বই খুলে দিচ্ছেন। আসলে এই কি ইতিহাসকে বিকৃত কোন করছে? বই আপনি, না, sorry, বিভিন্ন জন, আমি বিভিন্ন টক শো দেখছি। আপনি না আমাকে না, বলুন। আমি আমার প্রশ্নটা শেষ হ্যাঁ, করি। হ্যাঁ, জি জি, please। ইতিহাসকে কি আসলে কেউ কি বিকৃত করবার চেষ্টা করছে, নাকি আগে কোনো সময় বিকৃত করা হয়েছিল? বিকৃত হয়েছেই, ইতিহাসে বিকৃতি তো এই নতুন কিছু না, বিকৃত হয়েছে। তাহলে এই প্রশ্ন আওয়ামী উঠছে লীগ, কেন বারবার? আওয়ামী লীগ খণ্ডিত করেছে ইতিহাস, এর আগের সরকারগুলো বিকৃত করেছে, এখন আবার বিকৃত হচ্ছে। আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে, যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, আমি এমন তথ্য পেয়েছি। আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এইসব কথাগুলো বলেছেন। আপনি কি মনে করেন, আওয়ামী লীগের কি সে শক্তি আছে যারা দলের প্রধানের একটা মৃত্যুদণ্ড রায়ের পরে একটা মিছিল বের করতে পারলো না, তারা আচ্ছা। সেই দলের নেতাকর্মীরা কিভাবে একটা হত্যা চালাবে? আপনি যার কথা বললেন তিনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তারা তো বলতেই পারেন। আওয়ামী লীগ যদি বলে যে ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাদেরকে হত্যা করা হচ্ছে, এই বায়বীয় কথা বলে তো লাভ নেই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করবে, প্রতিহত করার জন্য একটা, বা প্রতিহত মানে কি, বানচাল, এই শব্দ ঠিক আছে। মানে এই কথাগুলো সজীব ওয়াজেদ জয় তিনি নিজে বলেছেন রয়টার্সকে, যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ সেই নির্বাচন প্রতিহত করবে। এটা হচ্ছে বাস্তবতা। এর বাইরে আর কি গুপ্ত হত্যা কি আর কি আছে আমি জানি না। তবে আমি একটু বলি, না না, আজকে আবার তফসিল, কালকে তফসিল ঘোষণা হচ্ছে। না, আওয়ামী লীগ হচ্ছে এটা বলতে পারেন না, হতে পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে। সেক্ষেত্রে তো আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, আওয়ামী লীগ ছাড়াই তো নির্বাচন হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো এখন দেখাই যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে হতে যাচ্ছে। আল মামুন মানে এই বিষয়টাই কি দেখেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ছাড়া, যে দেশটা বলা হয় যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচন, এই নির্বাচনে, এই আন্দোলনে, 5 আগস্টের আন্দোলনে বা অভ্যুত্থানে আওয়ামী লীগের অসংখ্য পরিবারের সদস্য ছিল এই আন্দোলনে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল। সাধারণ মানুষের ইনভলভমেন্ট না থাকলে তো এই আন্দোলন সফল হতো না, প্রশ্নে উঠতো না। গুটি কয়েক ছাত্রের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হবে, মানে সফল হবে, প্রশ্নে উঠতো না। সাধারণ মানুষ কেন নেমে এসেছিল? ক্ষোভ ছিল, বঞ্চনা ছিল। কিসের থেকে ক্ষোভ ছিল? ভোট দিতে পারছে না, দুর্নীতি রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে, লুটপাট রয়েছে, চাঁদাবাজি রয়েছে।
আমি যদি বলি যে এই আন্দোলন বা এই অভ্যুত্থান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, করেছে, সাধারণ মানুষ প্রতারিত হয়েছে, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন? আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠতে 15.5 বছর লেগেছে, আর বর্তমান সরকারকে তো অনেকে ফ্যাসিবাদ বলছে 15.5 মাসের মধ্যে। 15.5 মাস তো ইম্পর্টেন্ট গুণে 1 মাসের মধ্যেই চাঁদাবাজি, দুর্নীতি, মব, যে মবের কথা বলছিলেন আল মামুন, যে প্রথম দিকে হয়েছে, এসব বয়ান কিন্তু সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে প্রথমে তো মব স্বীকার করতে চায়নি। ওগুলো মব নয়, ওগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব নিজে বলেছে এগুলো মব নয়, এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার তিনি আবার পরবর্তীতে বলছেন মব নিয়ন্ত্রণে এসেছে। তাহলে আগেরটা কি বলেছিলেন? আগেরটা যে বললেন ক্ষোভের বহিঃপ্রকাশ, মব না, আবার তিনি নিজে মুখে সেটা স্বীকার করে বলছেন নিয়ন্ত্রণে এসেছে। মানে আল মামুন সেই ধরনের কথা বলছেন আমি জানি না। আমি অ্যারেস্ট হয়েছিলাম এই 3-3.5 মাস আগে, আগস্টে। হ্যাঁ, আল মামুন যে বললো কমে এসেছে, হ্যাঁ হয়তো কমে এসেছে, আগের মতো হচ্ছে না। তো আগস্টে হলে কয় মাস পরে, এটা 1 বছর পরে। 1 বছর পরে কি মব কমেছিল? আমি নিজে ফোন দিয়েছিলাম পুলিশকে, মুক্তিযুদ্ধ হয়েছিল, ওখানে তো আওয়ামী লীগের কোনো ইনভলভমেন্ট ছিল না। আর আপনি যদি বলেন যে 71 মঞ্চে রয়ের ইনভলভমেন্ট রয়েছে, রয়ের ইয়ে রয়েছে, কি বলে এটা মানে অর্থায়ন রয়েছে, টাকা দিচ্ছে, ভারত থেকে নিয়ন্ত্রিত, ওই যে বায়ু বিয়ে কথাবার্তা বলে তো লাভ নেই। যেটা এখান পান্নাত্য ছিলেন এই আন্দোলনে যারা আটক ছিলেন তাদের পক্ষে তিনি রিড করেছিলেন। যেটা এখান পান্নাত্য কখনো আওয়ামী লীগ করেনি। তার ডাকে যে একটা আলোচনা সভা হওয়ার কথা ছিল সেখানে মব ক্রিয়েট করা হলো। উনি তো জাননি ওখানে, উনি জানেন উনি অসুস্থ, উনি দেরিতে গেছেন এবং তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে, উনি সেটা স্টেটমেন্ট দিয়েছেন। আচ্ছা, বিষয় হচ্ছে কি, এইগুলো আসলে পক্ষ বিপক্ষ নিয়ে কথা বললে আমরা এর থেকে বেরোতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যা চেয়েছিল, যা ছিল, এই যে উপায় হচ্ছে এটাই, অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ আমলে একা, আচ্ছা বিএনপিকে 5টা সিট দিয়েছিল 2018-তে, এটা বিশ্বাসযোগ্য? আপনি বলেন বিএনপি 5টা সিট পায়? আওয়ামী লীগ দিয়েছিল দয়া করে, হ্যাঁ কি দয়া? তাতে কি হয়েছে? তাতে হয়েছে গণবিস্ফোরণ জেগেছে না? মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণটা আমরা দেখেছি না? যদিও তার পিছনে অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল, এখন তো অনেক কিছুই বেরোচ্ছে, তথ্য প্রমাণ সহ বেরোচ্ছে। আপনার কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি, সম্ভবত নামটা যদি ভুল না করে থাকি, তিনি বলেছেন, এবং এটি এটি এই যে এনসিপির যিনি অভিভাবক অনেকটা, ফরহাদ মাজহার, তিনিও বলছেন যে আমেরিকা প্লট নির্মাণ করা ছিল। কি পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে? হয়েছে তো, ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল। মানে আপনি 5 আগস্ট মানে জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা হ্যাঁ, বলছেন। ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল, কিন্তু সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল, সাধারণ মানুষ জানতো না, বুঝতো না। আমরাই বুঝতে পারি যে পেছনে এই ধরনের প্লট করা আছে। একটু আমি 30টা সেকেন্ড এখন বিষয় হচ্ছে যে কোন বিষয়, আচ্ছা একটু ভুল ব্যাখ্যা সম্ভবত এখানে দাঁড় করানো হয়েছে। আল মামুন নিশ্চয়ই একজন ভালো আইনজীবী, উনি যেই আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কথা বলেছেন, সেই আইনের কোনো এক ধারায় বলা আছে যে নিষিদ্ধ সত্তাকে যারা প্রমোট করবে তারাও এক ধরনের অপরাধ করছে। আমার মনে হয় এটা উনি কোন আঙ্গিকে বলেছেন আমি ঠিক জানি না। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যে এই সমালোচনাটা, মানে এই প্রমোট করা না করা বা আওয়ামী লীগের নাম উচ্চারণ করা না করা, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? শুধু আওয়ামী লীগের লোকজন যারা ফেসবুকিং করে অথবা আলোচনা করে এই ধরনের কিছু, নাকি সবাই? তখন একটা হলো যে না, মিডিয়া ছাড়া গণমাধ্যম বা সাংবাদিকরা যে কথা না বলে, সেক্ষেত্রে যে জরিপটি হয়েছে এক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই কোনো ধরনের আইন নিষিদ্ধ করা হয়নি যে আওয়ামী লীগের নাম যদি চলে আসে। এটি আমার সংশোধনের প্রয়োজন ছিল। জি, ধন্যবাদ আল মামুন রাসেল। এই মেটিকুলাস ডিজাইনের বিষয়ে আরো কয়েকজন এইভাবে বলেছেন, আসলে কি মেটিকুলাস ডিজাইনের থেকে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল? দেখেন মেটিকুলাস ডিজাইনে বিশাল প্লট আমেরিকার একটা ছিল। আমি এটিতে আসি, ছোট করে বলতে হবে কিন্তু আমার সময় কম। তার আগে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে পান্নাবাই যেটি বললো সেটা হচ্ছে এই যে সাইবার অধ্যাদেশ যেটি, হ্যাঁ এটা উনি একটু দুইটা আইনকে একসাথে করে ফেলছেন। একটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, আর একটা হচ্ছে সাইবার অধ্যাদেশ। সাইবারে যেটি অনলাইনে সেটির ক্ষেত্রে মিডিয়াকে এখানে এক্সাম্পশন দেওয়া হয়েছে অনলাইনের ক্ষেত্রে, কিন্তু যেটি আমাদের সন্ত্রাস বিরোধী আইন সে 13 ধারা স্পেসিফিকভাবে বলা আছে, কেউ যদি কাউকে এই ইলেকট্রনিকভাবে বা হচ্ছে এই নিউজ পেপার বা যে কোনো কিছুতে যে নিষিদ্ধ সত্তাকে প্রমোট করে, সাপোজ আপনি শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনি প্রচার করলেন, শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনি পত্রিকা নিয়ে আসলেন যে শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছে, প্রমোট করলেন বা নিষিদ্ধ কোনো সত্তার প্রমোট করলেন,
যেটা আমাদের এর আগে যে নিষিদ্ধ সত্তাগুলো ছিল। যদিও পান্না ভাই বললেন আওয়ামী লীগের আগে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না, কিন্তু আওয়ামী লীগে তো জামাতকে 3 আগস্ট না আমি কথা বলি আওয়ামী লীগ, আমি নাৎসির কথা বলেছি, হ্যাঁ। নাৎসি ভাই 3 আগস্ট হতে পারে, 3 আগস্ট নিষিদ্ধ হয়ে জামাতকে নিষিদ্ধ করেছিল রাজনৈতিক দল করেছে, হিসেবে। তার প্রতিবাদ আমরা নিষিদ্ধ করেছিলাম। করেছে, নিষিদ্ধ করেছে। তো সুতরাং এটা তারপর হচ্ছে দেখেন আরেকটা বিষয় হচ্ছে এই বললেন যে একটু আগে রাশেদ খানের একটা বিষয় নিয়ে আসলেন, নিজুম মজুমদার মেবি আওয়ামী লীগের একটা অ্যাক্টিভিস্ট, সে কিন্তু সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েছেন এবং কি রিপাবলিক বাংলা যে কলকাতার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে বলেছেন যে ভারতকে আহ্বান করেছেন আপনারা এখানে হস্তক্ষেপ করুন, সরাসরি হস্তক্ষেপ করুন। তার মানে এগুলো কিসের বার্তা দেয়? এগুলো কিসের বার্তা দেয়? এগুলো তো হচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য একটা প্রয়াস করছে। তারপরে আপনি যে বললেন যে এই একটা ডিজাইনে দেখেন এই অভ্যুত্থানে আমি সবসময় একটা কথা বলতাম যে শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে না। আমি সবসময় এই কথা বলতাম, যে বলতো আমাকে, আমি বললাম না কোনো আশা, বলে না গেছে বাঁচে মানুষ, আশায় বাঁচে মানুষ, আমি আশাবাদী ছিলাম না। আমি বললাম শেখ হাসিনার মৃত্যু ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কখনো পতন হবে না। তার মানে আজকের এই যে পতনটা হয়েছে, আমেরিকা তো অনেক আগ থেকে যাচ্ছে শেখ হাসিনাকে পতন করানোর জন্য, কিন্তু পেরেছে অনেক আগ থেকে, আমেরিকার প্ল্যান ছিল, অনেক আগ থেকে তারা চেয়েছিল কিন্তু পারেনি। কিন্তু যখন দেশে থেকে এই অভ্যুত্থানটা কিভাবে হয়েছে আপনি দেখেন, বাংলাদেশ ইতিহাসে আমি আমার জন্মের পর আমি দেখিনি দল মত নির্বিশেষে, এই যে পান্না ভাই বললেন যে আওয়ামী লীগের লোকজন এখানে জড়িত, রাস্তায় নেমেছে, প্রত্যেকটা শিল্পী বলেন, সাংবাদিক বলেন, এমন কোন সেক্টর নেই যে সেক্টর রাস্তায় নামেননি। নেমেছে, তাদেরকে মিসইউজ করেছে, মিসইউজ করেছে। নেমেছে কেন? যখন একটা পুলিশ বলছে যে একটা মানুষকে হত্যা করতে কত গুলি লাগবে, তার সন্তানকে গুলি করা হয়েছে। আপনি দেখেন 1971 সালে যারা আমাদের ভিন্ন, যাদের সংস্কৃতি ভিন্ন, ভাষা ভিন্ন, তারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে। কিন্তু এবার কি হয়েছে? এবার হয়েছে একই দেশ, একই ভাষা, একই মানুষ, তাদের উপর তার সরকার এভাবে গণহত্যা চালাতে পারে। ওই গণহত্যার সাথে এই গণহত্যা তুলনা দিয়েন না, ওই গণহত্যার সঙ্গে এটা তুলনা দিয়েন না। না সেই গণহত্যা একটা সশস্ত্র সংগ্রাম, জনযুদ্ধ, সেটার সঙ্গে আপনি ওই গণহত্যাকে বলছেন, ওই গণহত্যাকে অ্যাড্রেস কিভাবে করছে? ওই গণহত্যাকে নিয়ে তো কেবল 30 লক্ষ নিয়ে আপনি দেখেন তারেক রহমান সাহেব নিজে যখন লন্ডনে একটা বক্তব্যে, তার একটা নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন 30 লক্ষ বললেন, তখন উনি ধমক দিয়েছেন, এই 2-3 লাখ টাকা, 30 লক্ষ কেন বলিস? আর আজকে দেখেন তারেক রহমান সাহেব, আমি খুব মজা পেয়েছি, উনি যখন এই যে শেখ হাসিনার যে এই ন্যারেটিভটা আবার নিয়ে আসলেন, উনি বললেন যে 1971 সালে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যিনি নিজে বলছেন 2-3 লাখ, লক্ষ লক্ষ মানুষ কি 2-3 লাখের অধিক? তার মানে একটা জামাতের মানে একটা দল যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলল। ধন্যবাদ। জামাত করবে কেন? এক মিনিট, যদি 1 মিনিট শেষ করে। এগুলো আসলে বিব্রতকর এবং আমাদের জন্য লজ্জার। আচ্ছা, ধরে দিলাম 30 লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা করেছে? পাকিস্তান করেছে, এই দেশি দস্যুরা করেছে। এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন? এই বিতর্ক তুলতে হবে কেন? আমি তো এই 30 লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে, আমি তো বলছি না যে সিপিবি করেছে, অমক করেছে, আওয়ামী লীগ করেছে, আরে পাকিস্তান করেছে। এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে, হতে পারে 25 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 15 লাখ, হতে পারে আবার 35 লাখ, সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে? এবং এখন তো ওপেন বলা হচ্ছে 7,000 মানুষ শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধে নাকি 7,000 মানুষ শহীদ হয়েছে। আরে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয়। আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা? এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। 7,000 তো তালিকা আছে, এগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছেন, মানে আমি তো আপনাদের আমরা তো তালিকা করে দিচ্ছি। ছি 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। বিজয় দিবস ঠিক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আটলান্টিকের ওপাশে বসে লজ্জা নাই, ঘেন্না নাই, আমরা এগুলো প্রতিবাদ করছি না, আমরা শহীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছি। বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে? আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন এবং এইগুলোকে বয়কট করে টেলিভিশন ডাকবেন না প্লিজ। আমি তো বললাম যে আমিও গণমাধ্যম করবি, এই দায় আমার কাঁধে বার্তায়, কিন্তু অহেতুক তর্ক করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে।